কাশীপুর বা পঞ্চকোট রাজবাড়ির দুর্গাপুজো আসলে রাজরাজেশ্বরী পুজো নামে পরিচিত। কাশীপুরের পঞ্চকোট রাজবংশটি অতি প্রাচীন। এই বংশের আদি নিবাস ছিল পুরুলিয়ার ঝালদায়। ঝালদা থেকে উঠে আসে পাড়ায়, পাড়া থেকে গড়পঞ্চকোট এবং সেখান থেকে রামবনি ও কেশরগড় হয়ে কাশীপুর। এই বংশটি শেখর বংশ নামেও অভিহিত। দীর্ঘ ৮০০ বছর এই বংশটি পঞ্চকোট পাহাড়ের দক্ষিণ ঢালে অবস্থান করেছিল। পঞ্চকোট পাহাড়ে থাকাকালীন এই দীর্ঘ শাসনের মাঝখানে এই রাজ্যটি কখনো উড়িষ্যা রাজ প্রথম নরসিংহদেবের অধীনস্থ হয়েছে, কখনো বা মুঘল বাহিনীর সহযোগিতায় মল্লরাজ বীরহাম্বির এই রাজ্যটি দখল করেছেন। বীরহাম্বি যে রাজ্যটি নিজ অধিকারে এনেছিলেন তার প্রমাণ পাওয়া যায় দুয়ার বাঁধ ও খড়িবাড়ি তোরণের গায়ে উৎকীর্ণ দুটি লাইনের জিলিপি বীরহাম্বির নামে উপস্থিত, যা লক্ষ্য করেছিলেন জেডি বেগলার। তুর্কি শাসন এতদ অঞ্চলে কায়েম হবার পূর্বে পঞ্চকোট অধিপতি কল্যাণ শেখর সিংদেও এর বিবাহ এবং আদি দেবী রাজরাজেশ্বরীকে কেন্দ্র করে একটি কাহিনী এই অঞ্চলে প্রচলিত আছে। রাজপুরোহিত রাখালচন্দ্র চক্রবর্তী রচিত পঞ্চকোট ইতিহাস গ্রন্থ থেকে আমরা জানতে পারি, পঞ্চকোট অধিপতি কল্যাণ শেখরের সঙ্গে সেনরাজ বল্লাল সেনের দ্বিতীয় রানী গর্ভজাত কন্যা সাধনার বিবাহ হয়। রাজকন্যা সাধনা ছিলেন অসামান্য রূপবতী এবং গুণবতী। সাধনা বাল্যকাল থেকে কুলদেবী শ্যামরূপার পূজা করতেন। তাই পিত্রালয় থেকে যখন তিনি স্বামীর সঙ্গে শ্বশুরালয়ে যাবার জন্য প্রস্তুত হন, তখন তিনি তার পিতার কাছে কুলদেবী শ্যামরূপার মূর্তি, দেবীর কাছে পূজিত তরবারি এবং অতি প্রিয় কালীঘুড়ি নামের ঘটকি যৌতুক হিসাবে চেয়ে বসেন। মহারাজ বল্লাল সেন কুলদেবীকে দিতে প্রথমে রাজি হননি, কিন্তু মেয়ের সজল মুখখানি দেখে আর স্থির থাকতে পারেননি, নিজের হাতে তুলে দেন। বল্লাল সেনের পুত্র লক্ষণ সেনের কানে এ সংবাদ গেলে তিনি পিতার কাছে এর প্রতিবাদ জানান, কিন্তু যেহেতু তিনি কন্যার হাতে সমর্পণ করেছেন তাই আর তা ফিরিয়ে নেবার প্রশ্নই আসে না। যাই হোক, সেদিনের মতো পুত্র লক্ষণ সেনকে তিনি শান্ত করেন। পরদিন অতি প্রত্যুষে পঞ্চকোট রাজা কল্যাণ শেখর স্ত্রী সাধনাকে এবং তার অতি প্রিয় দেবী শ্যামরূপা, দেবী অসি এবং কালীঘুড়ি ঘটকি নিয়ে নিজ রাজ্যের উদ্দেশ্যে রওনা হন। প্রত্যুষে উঠে স্নান কার্যাদি সেরে লক্ষণ সেন কুলদেবীর পুজো করতে গিয়ে দেখেন মন্দির শূন্য। তিনি ক্রোধ সংবরণ করতে না পেরে নিজ সৈন্যগণকে নিয়ে কল্যাণ শেখরের পেছনে ধাবিত হলেন। মহারাজ কল্যাণ শেখর সেই রাত্রি সৈন্য সামন্ত পরিবেষ্টিত হয়ে সাধনাকে নিয়ে কাটালেন। পরদিন ঘুম থেকে অতি প্রত্যুষে উঠে দেবীকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হতে লাগলেন। স্নানাদি সেরে স্বামী স্ত্রীতে মিলে দেবী পূজা করে দেওঘরিয়াকে বললেন, আপনি দেবীকে মস্তকে ধারণ করে অষ্টপীঠে আমার সাথেই চলুন। আপনি নিষ্ঠাবান ব্রাহ্মণ বংশানুক্রমে আপনি দেবীকে পূজা অর্চনা করবেন। ভরণ পোষণের দায়িত্ব আমার। রোহিণী দেওঘরিয়া রাজার আদেশ শিরোধার্য করে দেবীকে যেই তুলতে গেলেন অমনি দেবী বাণী হল, এই স্থানে থাকিব আমি কল্যাণেশ্বরী নামে, আমার পূজা প্রচারিত হবে এই ধরাধামে। পুরোহিত বারবার চেষ্টা করেও দেবীকে উত্তোলন করতে পারলেন না। এরপর মহারাজ কল্যাণ শেখর স্ত্রী সাধনার সঙ্গে পরামর্শ করে স্থির করলেন, দেবী যখন সদয় হলেন না তখন দেবীর প্রদত্ত অসি দিয়ে দুজনেই দেবীর কাছে আত্মহত্যা করবেন। তীক্ষ্ণ অসিখানি নিয়ে দেবীর পায়ের কাছে যেই মহারাজা আত্মবলিদানে উদ্যত হলেন অমনি দৈববাণী হল, ক্ষান্ত হও কল্যাণ শেখর, আত্মঘাতী হইও না, আমি এই স্থানেই থাকিয়া অদ্যাবতী কল্যাণেশ্বরী নামে অভিহিত হইয়া তোমার কল্যাণ সাধন করিব। তুমি আমার অসিখানি লইয়া রাজধানীতে গমন করো, তথায় অষ্টধাতু মূর্তি নির্মাণ করিয়া প্রতিষ্ঠা করিও।
আমি তথায় তাহাতে অধিষ্ঠিত থাকিব। তোমার বিশ্বাসের জন্য নিদর্শন গ্রহণ করো। এই দৈববাণী হবার সাথে সাথেই রাজার সম্মুখে একখানি কবচ পতিত হইল। মহারাজ সেটি গ্রহণ করে স্ত্রী সাধনাকে নিয়ে আপন রাজ্যে হাজির হইলেন, আর দেওঘরিয়াকে দেবীর পূজার দায় দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হলেন। সেই থেকে দেওঘরিয়ারা বংশানুক্রমে দেবীর কল্যাণেশ্বরীর সেবক। মহারাজ কল্যাণশেখর পঞ্চকোট রাজ্যে এসে রাত্রেই দেবীর মূর্তি স্বপ্নে দর্শন করলেন এবং সেইরূপ মূর্তি অষ্টধাতু দিয়ে নির্মাণ করে মন্দিরে প্রতিষ্ঠার পূজা অর্চনায় লিপ্ত হলেন। বর্তমানে এই মূর্তি পঞ্চকোটে রাজা এস্টেট রাজরাজেশ্বরী দেবী মাতা নামে পূজিতা। কল্যাণশেখরের সময়কাল 1291 থেকে 1316 খ্রিস্টাব্দ, আর ইতিহাস অনুসারে বল্লাল সেনের সময়কাল 1158 থেকে 1179। সেখানে সময়সীমার ব্যবধান অনেকই বেশি, তাই উক্ত ঘটনার সত্যাসত্য নিয়ে প্রশ্ন জাগে। তবে দেবী কল্যাণেশ্বরী এবং রাজরাজেশ্বরী দেবীকে নিয়ে প্রচলিত কিংবদন্তি আজও এতদ অঞ্চলে মানুষের কাছে জ্ঞাত। যাই হোক, কল্যাণশেখর সিংদেও কর্তৃক প্রতিষ্ঠিত রাজরাজেশ্বরীর অষ্টধাতু মূর্তি অতীতে গড় পঞ্চকোটে নিত্য পূজিত হতো এবং গড় পঞ্চকোটের পশ্চিম প্রান্তে পঞ্চকোট পাহাড়ের ঢালে প্রস্তর নির্মিত যে কঙ্কালী মাতার মন্দির আজও চোখে পড়ে, সম্ভবত সেটিই দেবীর মন্দির। তবে এই বিষয়ে সন্দেহ আছে। পরবর্তীকালে এই রাজবংশটি গড় পঞ্চকোট থেকে কেশরগড় রামবনি হয়ে পৌঁছায় কাশীপুরে। সেখানেও দেবী রাজরাজেশ্বরী মূর্তি প্রতিষ্ঠিত। বর্তমানে এটি পরিচিত দেবীবাড়ি নামে। বর্তমানে জিতাষ্টমীর পরদিন থেকেই, অর্থাৎ 15 দিন আগে থেকেই এখানে পুজো শুরু হয়ে যায়। এটি আসলে 16 কল্পের পূজা। শ্রী রামচন্দ্র 16 দিন ধরে অকালবোধন করেন। কাশীপুর রাজপরিবারটি এই বংশের সঙ্গে সম্পর্কিত, তাই এই প্রথা আজও সমানে চলে আসছে। বর্তমানে সপ্তমীর দিনে দেবী রাজরাজেশ্বরীকে সোলংয়ে বসানো হয়। সোলং বলতে বোঝায় দুটি বড় মাটির হাঁড়িকে পরপর বসানো হয়। নিচের হাঁড়িতে থাকে 20 সের আতপ চাল, ওপরের হাঁড়িতে থাকে 20 সের বিরি ডাল। তারপর সিংহাসন সহ দেবীকে সে সোলংয়ে বসানো হয়। নবমীর দিন পর্যন্ত পূজা চলতে থাকে। প্রতিদিন পাঠাবলি হয়। জিতা অষ্টমীর পরদিন থেকে প্রতিদিন এখানে দেবীর পুজো করা হয়। পঞ্চকোট রাজবংশের সন্তান জগদীশ কিশোর লাল সিংদের জানালেন, অতীতে রোজ ভোগ রান্না করা হতো। 7-8 রকমের ভাজা, মাংস, ভাত সহ অন্নভোগ। অনেক লোকের রান্না হতো। ঠাকুর, পুরোহিত, মালিক, অতিথি সবাই মিলে প্রসাদ খেতেন। কতজনের যে রান্না হতো তার কোনো হিসেব থাকতো না। অতীতে জিতা অষ্টমীর পরদিন থেকে আগমনীর গানের আসর শুরু হয়ে যেত। পখোয়ার, তানপুরা, হারমোনিয়াম সহযোগে কথকেরা আগমনীর গান গাইতেন। বর্তমানে জিতা অষ্টমীর পরদিন থেকে আগমনীর গান রাজবাড়িতে শুরু হলেও সে জৌলুস হারিয়ে গেছে। সপ্তমী রাতে দেবী রাজরাজেশ্বরীকে রাজবেশ ধারণ করানো হয়। সেই রাতে 4 বার দেবীর বিশেষ পূজা করা হয়। মহা অষ্টমীর দিন মুখমণ্ডলে যে সিঁদুর থাকে সে সিঁদুর নাকি রাজা এবং পুরোহিত দেবীর পদচিহ্নে দেখতে পান। 5টি বেলপাতা দিয়ে দেবীর পদছাপ ঢাকানো থাকে। পুরুলিয়া, বাঁকুড়ায় আজও একটি প্রবাদ প্রচলিত আছে, মল্লেরা শিখরে পা, সাক্ষাৎ দেখবি যদি শান্তিপুরে যা। মহা অষ্টমীর পূজাঞ্জলির সময় হেমাভ্যাং বা শ্রীনাথ মন্ত্র পাঠ করা হয়। এই মন্ত্র গুপ্ত মন্ত্র, যা এখনো পঞ্চকোটে পুরোহিতদের মধ্যে সীমাবদ্ধ। পরবর্তীকালে পঞ্চকোট রাজ জ্যোতিপ্রসাদ সিংদের আমলে কাশীপুর প্যালেসে দেবী দুর্গার মৃন্ময় মূর্তি প্রতিষ্ঠিত হয়। এই মূর্তি স্থানীয় জনসমাজে রাজরাজেশ্বরী দেবীর নামে পরিচিত।
এই মৃন্ময়ী মূর্তি প্রতিষ্ঠার সময়কাল জানা যায় না। জ্যোতিপ্রসাদ সময়কাল 1287 থেকে 1345 সাল। ইংরেজি 1901 খ্রিস্টাব্দে মাত্র 18 বছর বয়সে তিনি পঞ্চকোট রাজ্যের রাজপদে অভিষিক্ত হন। এই হিসেবে ধরতে গেলে কাশীপুর রাজবাড়ির মৃন্ময়ী দুর্গার প্রতিষ্ঠাকাল শতাধিক বৎসরের প্রাচীন। রাজপুরোহিত রাখালচন্দ্র চক্রবর্তী পঞ্চকোট ইতিহাস গ্রন্থ থেকে আমরা জানতে পারি তিনি পঞ্চকোট রাজ্যের দেবীকুল রাজরাজেশ্বরী দেবী মাতার মনোহর মন্দির বহু অর্থ ব্যয় নির্মাণ করেন। বর্তমানে এটির অবস্থান কাশীপুর প্যালেসের পশ্চিম প্রান্তে। এই প্রাসাদ নির্মাণ করতে তখনকার দিনে ব্যয় হয়েছিল 32 লক্ষ টাকা। বর্তমানে এই প্রাসাদ পর্যটকদের কাছে আকর্ষণীয়। প্রতি বৎসর বহু মানুষ এখানে আসেন প্যালেস দর্শন করতে। তবে প্রতিদিন এই প্যালেস অবহেলায় তার জৌলুস হারাচ্ছে। এই মৃন্ময়ী দেবী মূর্তির পূজারও প্রচলিত প্রথা মেনে হয়। সপ্তমী, অষ্টমী, নবমী, সন্ধি পুজোর এখানে প্রতিদিন পাঠা বলি হয়। রাজবাড়ির লোকজন সারা বছর দূর দূরান্ত থেকে আসেন এবং এই পুজোর সময় এই প্যালেসে থাকেন। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার পঞ্চকোট রাজবাড়ির অর্থাৎ দুর্গাপুর রাজবাড়ির ইতিহাস কেমন লাগলো আমাদের কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আগামী দিন এরকম বিভিন্ন রাজবাড়ি দুর্গাপুজোর ইতিহাস ইতিবৃত্ত নিয়ে আমরা হাজির হব পুজোর পরিবার চ্যানেলে। যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিরতি। দেখা হবে পরের একটি অন্যরকম ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায়। সবাই ভালো থাকবেন, পুজোর পরিবারের সাথে থাকবেন। ধন্যবাদ।